পুলিশ দলদাস হয়ে কাজ করছে রাজ্য সরকারের। রাতের অন্ধকারে শুধু নয়, দিনের বেলাতেও আজকে আমি দেখলাম একটু আগে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, নিরীহ মানুষজনকে গ্রেপ্তার করেছে। আমি বলতে চাই যে কোন অপরাধে যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা কিন্তু পুলিশ গ্রেপ্তারের সময় তাদেরকে বলছে না। এবং এর পাশাপাশি আরেকটা ঘটনা হয়েছে, যখন আপনারা দেখেছিলেন দুদিন আগে সন্দেশখালীর মহিলারা তারা যখন তৃণমূল নেতাদের ওখানে মারধর করেছিল, এবং মানুষ কত অসহায় হলে এই জিনিসটা করতে পারে, তারপরেও সূর্যাস্ত আইন না মেনে, একটা আইন আছে যে রাতের বেলা থানায় কোনো মহিলাকে ডাকা যায় না। আপনার মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাই, আইনটা সেখানকার মহিলারা এটা জেনে রাখা উচিত। ভারতবর্ষের ক্রিমিনাল আইন অনুযায়ী সূর্য অস্ত চলে গেলে, মানে অন্ধকার হয়ে গেলে, সন্ধে হয়ে গেলে কোনো মহিলাকে কোনো থানায় ডাকা যায় না। কোনো মহিলার নামে কোনো এফআইআর থাকলেও তাকে গ্রেপ্তার করা যায় না, কোনো কিছু করা যায় না। তাকে দিনের আলোর মধ্যে এই জিনিসটা করতে হয়। এই আইন কিন্তু এখনও কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি, তারপরেও পুলিশ ডেলিবারেটলি এই জিনিসটা করছে। এবং পাশাপাশি আরও একটা ঘটনা আপনাকে বলি, পরশু দিনের ঘটনা, যখন পুলিশ ওখানে গ্রেপ্তার করেছিল সারা জায়গার মানুষ, ওখানকার মানুষ প্রায় 200-250 জন পুরো সন্দেশখালী থানা ঘেরাও করেছিল। ঘেরাও করে তারা সন্দেশখালী থানার যিনি আইসি তাকে বলেন যে এদের বিরুদ্ধে কি অভিযোগ আছে। উনি বলেন যে এই মারধর করেছে, এই অভিযোগ আছে, এবং ওখানে যারা বিজেপি করে কয়েকজন তাদের নামেও মানে ওয়ারেন্ট ইস্যু করে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছিল। তখন তারা বিভিন্ন রকম ঘটনা দেখিয়েছিল যে আপনাদের থানায় যে অভিযোগ রয়েছে আমরা করেছি, বিগত কয়েক বছর ধরে করেছি, এবং রিসেন্ট পাস্টেও কতগুলো করেছি, সিবিআই এর কাছে অভিযোগ আছে। এরপরে সেই অভিযোগগুলো তদন্ত না করে আপনারা কিভাবে আজকে গণ্ডগোলের জন্য তাদেরকে অ্যারেস্ট করলেন। তখন আইসি তাদের বলেন যে আমি বেশিরভাগ লোককেই রাত্রিবেলা ছেড়ে দেব, সহিসাবুত করিয়ে অনেক গভীর রাতে থানা থেকে তাদেরকে ছাড়া হয়। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো স্পেসিফিক অভিযোগ নেই। পুলিশ শুধুমাত্র তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য, তৃণমূলের নেতাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পুলিশ এই কাজটা করে যাচ্ছে। পুলিশ সারা রাজ্যেই দলদাসের কাজটা করে যাচ্ছে। সিরাজ ডাক্তার, যাকে এই শেখ শাহজাহানের ভাই, যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো এখনো খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে। মা বোনের আন্দোলন করলে মা বোনের ধরে ধরে মারছে, ট্যাং ধরে টানছে, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, আর পুলিশ খুঁজে পাচ্ছে না। শুধু এইটা হচ্ছে আজকে রেখা পাত্র এই অভিযোগটা করেছেন, করে উনি অত্যন্ত ভালো কাজ করেছেন। ঠিক এই ঘটনা পঞ্চায়েত ভোটে বিভিন্ন জায়গায় ঘটেছিল। একদমই তাই, ব্যাপারটা একদমই তাই। পুলিশ কিন্তু ওখানে জানে না যে কে বিজেপি করে, বা বিজেপির যখন ওখানে মিছিল হয় বা রেখাপাত্রদের যখন ওখানে কর্মী সমাবেশ হয় সেখানে প্রচুর জনসমাগম দেখা যায়, কে কোথায় থাকে পুলিশের কাছে অত ডিটেলস নেই। কিন্তু যারা বুথ সভাপতি বা বুথের বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা জানে যে এলাকার কোন লোক কোথায় থাকে। পুলিশ কি করছে, মানে এই মিছিলগুলোতে তৃণমূলের লোকজন তারা হচ্ছে আনআইডেন্টিফাইডভাবে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে তারাও জানে গ্রামে কে কোথায় থাকে, সেইগুলো পরে পুলিশের কাছে ইনফরমেশন দেওয়া হচ্ছে। এবং এইভাবেই পুলিশ ডেকে ডেকে তাদেরকে অ্যারেস্ট করছে, এবং পুলিশ গিয়ে ভয় দেখাচ্ছে। এই ঘটনার সূত্রপাত আজকে কিন্তু নয়। যে নির্যাতিতা মহিলা প্রথম মুখ খুলেছিলেন এবং তিনি, তার বয়ান নেওয়া হয়নি, পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটের কাছে বসিরহাট কোর্টে গিয়ে তিনি বয়ান দিয়েছিলেন। বয়ান দিয়ে আসার পরে তিনি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে যে আমার রীতিমতো ভয় লাগছে বাড়িতে যেতে, কারণ ওখানে পুলিশ আমার নামে এবং আমার ফ্যামিলির নামে মিথ্যে কেস দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারে। তিনি যখন তার পরের দিন সকালবেলা বাড়িতে যান, তিনি এসে বলেন তার বাড়িতে ভাঙচুর হয়েছে। এই ঘটনা ওখানে ডেলিবারেট চলছে। ওখানে যা হয়েছে, শেখ শাহজাহান অ্যারেস্ট হওয়ার পর তৃণমূলের ওখানে একদম মানে ব্যাক ফাইটিং জায়গাটা একদম শেষ। তৃণমূলের পায়ের তলায় কোনো মাটি নেই ওখানে রেখাপাত্র সমাবেশে সাধারণ মানুষ উপচে পড়ছে, এবং প্রধানমন্ত্রীর মুখেও তার নাম শোনা গেছে। ওখানে নিরবিচ্ছিন্নভাবে তার জিতে আসার কথা, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানকার ভোটে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা তৃণমূল পরিষ্কার বুঝে গেছে। সেই জায়গাটায় মানুষের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করার জন্য পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে মানুষের কণ্ঠ জোর করে রোধ করা হচ্ছে। এইগুলো করে যত এগুলো করবে
তত কিন্তু বিরোধীদের ভোট ওখানে বাড়বে এবং আমি মনে করি ওখানে নিরবিচ্ছিন্নভাবে ভারতীয় জনতা পার্টি জিতে আসবে। এখানে একটা জিনিস, যে কেন্দ্রীয় বাহিনীকে যে মোতায়েন করা হয়েছে, আমি কতগুলো জিনিসে খুব অসন্তোষ প্রকাশ করি যে কেন্দ্রীয় বাহিনীকে তাহলে ভোটের 1 মাস 1.5 মাস বা 2 মাস আগের থেকে আমরা দেখেছি এই রাজ্যে মোতায়েন আছে, সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কাজটা ঠিক কী? শুধু রুট মার্চ করা আর ভোটের দিন শুধুমাত্র বুথগুলোকে করা? তাহলে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে, এবার তাহলে সেনাবাহিনীর ম্যানুয়াল তাদেরকে পড়াতে হবে। সেনাবাহিনী কিন্তু শুধুমাত্র কোনো গণ্ডগোল হলেই দেখবে সেটা নয়, কোনো রকম কোনো মিসম্যানেজমেন্ট হলে, দেশের কোথাও কোনো অসুবিধা হলে সেটাও তাদের সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সেনা বা আধা সেনা, তাদের যে ম্যানুয়াল, সেই ম্যানুয়াল অনুযায়ী কি তারা কাজ করছে? যেখানে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে সেখানে তাদের কোনো ভূমিকা নেই, বেসিক্যালি হয়তো আইনগতভাবে তারা কোনো ভূমিকা পালন করতে পারছে না। কিন্তু আমার যেটা মনে হয়েছে, পুলিশ এখানে একদম তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। মহিলাদের হাতে যেভাবে সেখানকার তৃণমূলের লোকরা নিগৃহীত হয়েছেন, সারা রাজ্যের কাছে এইটা একটা নিন্দনীয় ঘটনায় পরিণত হয়েছে যে তৃণমূল কি করছে, এবং দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ যেভাবে উঠছে। আজকে সন্দেশখালীর মহিলারা যা করে দেখিয়েছেন, সারা রাজ্যে এটা হচ্ছে একটা দৃষ্টান্ত হয়ে উঠবে, এটাই আমি মনে করি। পুলিশ এসে যখন তখন যাকে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং কাউকে হয়তো কোনো বম্বিং কেসে, কাউকে মার্ডার কেসে, কাউকে রেপ কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন এই কেসগুলো নন বেলেবল সেকশন, এই কেসগুলোতে একবার যদি কোনো কাউকে ফেসে যদি কেউ ঢুকে যায় তাহলে চট করে তার বেল হয় না। পুলিশ জানে সেইটা পুলিশ করছে, কিন্তু যখন পুলিশকে ঘিরে ধরেছিল 3 দিন আগে এসে প্রায় 200-250 জন লোক থানা ঘেরাও করেছিল, তখন কিন্তু বড়বাবু বলতে বাধ্য হয়েছিলেন সন্দেশখালী থানার আইসি যে এই মহিলাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের কাছে নেই, আমরা খালি ঘটনার বিবরণটা লিখে তাদেরকে সহিসাবুত করিয়ে রাত্রিবেলা ছেড়ে দেবো। সুতরাং পুলিশ বুঝতে পারছে যে পুলিশও ফেক কেসে তুলছে, কিন্তু পুলিশ রাজ্য সরকারের বড় বড় যারা নেতা, যারা ওখানে রয়েছেন, যারা তৃণমূলটা পরিচালনা করছেন, তাদের কথাই এই কাজগুলো করছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে 4 দফা ভোট হয়েছে সেখানে তৃণমূল বহু জায়গায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছিল, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো গণ্ডগোল বা সেইভাবে কোনো মার্ডার যেগুলো দিয়ে তারা ভোটের টিআরপিটা নিজেদের দিকে নিয়ে আসে, সেই জায়গাটা তারা তৈরি করতে পারেনি। এখন তারা মনে করছে সন্দেশখালী ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে, এই সন্দেশখালীর জন্যই হয়তো যে 4 দফা ভোট হয়েছে সেই 4 দফায় বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বহু জায়গাতেই তৃণমূল হেরে যাচ্ছে। সুতরাং তারা মনে করছে যে সন্দেশখালীকে দমাতে না পারলে, সন্দেশখালীকে নিজেদের আওতাধীন না করতে পারলে সারা রাজ্যে বহু জায়গায় তাদের আরও হার অবশ্যম্ভাবী বাকি 4 দফার যে ভোটে, সেই জায়গাটা যাতে কোনোভাবে না হয়, সেইটা করার জন্যই সন্দেশখালীকে আজকে পুরুষ শূন্য করার চেষ্টা করা হচ্ছে। সন্দেশখালীর বিজেপি যারা করেন বা সিপিএম যারা করেন, তাদের ওপরে বিভিন্ন রকম কেস দেওয়া হচ্ছে এবং মিথ্যে কেসে তাদেরকে আজকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেভাবে সেখানকার মহিলারা প্রতিবাদ করেছিলেন, এই প্রতিবাদটা তাদের কন্টিনিউ করে যেতে হবে, এবং আইনের সাহায্যে যারা এই কথাগুলো বলছে তাদের বিরুদ্ধে এফআইআর করে পুলিশকে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করাতে হবে। যদি না করে, আমি আপনাকে বলছি, আইনি সহায়তার মাধ্যমে সেই সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদেরকে জেলে ঢোকাতে হবে। 4 জুনের পর সারা রাজ্যে মানুষের প্রতিবাদের ভাষা থাকবে আইনি ভাষায় প্রতিবাদ হবে। যেখানে গণ্ডগোল, জোর করে কোনো কিছু ভোটে যাই রেজাল্ট হোক না কেন, যদি আজকে দেখা যায় বিরোধিতা যারা করেছে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, থানায় গিয়ে এফআইআর, থানায় যদি এফআইআর না নেয় থানা ঘেরাও করতে হবে, এসপির কাছে ডেপুটেশন দিতে হবে সাধারণ মানুষকে, না হলে কোর্টে যেতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্ডার নিয়ে এসে দরকার হলে এসপির কাছ থেকে
পুলিশ প্রোটেকশন নিয়ে তারা বাড়িতে ঢুকবে এবং কোনো রকম কোনো গণ্ডগোল হলে পুলিশ যাতে দায়ী থাকে সেই রকমভাবে তাদেরকে এফআইআর করে তাদেরকে এগিয়ে যেতে হবে। ইন্ডিয়া জোট কি পেতে পারে না পারে সেটা মুখ্যমন্ত্রীর নিজের ইকুয়েশন অনুযায়ী তিনি ভাবছেন। মুখ্যমন্ত্রীর ইকুয়েশন দিয়ে দেশের মানুষ ভোট দেয় না এবং মুখ্যমন্ত্রী দেশের মানুষকে পরিচালনা করেন না। এই রাজ্যে কিছুটা পরিচালনা তিনি করতে পারেন, এইটুকু আমি বলতে পারি, কিন্তু বাকিটার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কোনো ভূমিকা নেই। এক আর দ্বিতীয় হচ্ছে যে ইন্ডিয়া জোটের শরিক থেকে তিনি নিজেই ছেড়ে দিয়ে চলে এসেছেন সেই ইন্ডিয়া জোট ভোট পাবে, মানে এইটা তো উনি চিরকালই এরকম কন্ট্রোভার্সিয়াল একজন চরিত্র এবং চিরকালই উনি উল্টো কথা বলেন। সুতরাং আমি একটা জিনিস বলবো যে উনি যেগুলো বলছেন উনার কথা মানুষ বিশ্বাসযোগ্য বলে আদৌ মনে হাওয়া বদল হতে পারে সেটা ওনার মনে হচ্ছে, সেটা 4 জুনের পরই আমরা দেখতে পাবো। যদি ইন্ডিয়া জোট কিছু ভালো ভোটও পায় কিন্তু তারা দেশে সরকার গঠন করার মতন ভোট পাবে, কারণ ইনসিকিওর জায়গায় দেশের তরুণ প্রজন্ম, আমি আপনাকে আগেও এই কথাটা বলেছি, দেশে 75 to 80% হচ্ছে যাদের বয়স হচ্ছে 18 থেকে 25, যারা নতুন ভোটার, এটা প্রত্যেকবারই হয়। সেই নতুন ভোটাররাই ঠিক করে পরবর্তীকালে কে এই দেশের জন্য ক্ষমতায় আসবে। তারা যদি জাগরুক হয় এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে একটা জায়গায় ওই ইন্ডিয়া জোটের কি ভবিষ্যৎ রয়েছে, ওইখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছিলেন জয় মহারাষ্ট্র, তিনি ওই ইন্ডিয়া জোটে ওই দিল্লিতে বসেই বৈঠক শেষ করার পরে বলেছিলেন, ওইখানে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তৃণমূলের জয়, তৃণমূল এবার দেশ শাসন করবে। এই সমস্ত বেসলেস কথাবার্তা যারা ইন্ডিয়া জোটে বসে বলে এসেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যে যাদের সঙ্গে গণ্ডগোল, যেই দলের সাথে যেই দল, সেইখানে গিয়ে তারা হাত মেলাচ্ছে, মানুষ অত বোকা নয়, মানুষ ইনসিকিওর জায়গায় ভোট দেবে না। আমার মনে হয় এনডিএ এবং তার শরিক এবং বিজেপি এরাই হচ্ছে ক্ষমতায় আসবে পরিষ্কারভাবে। 4 জুনের পর এইটা পরিষ্কার হয়ে যাবে। আপনি দেখুন যত বুথ ফেরত সমীক্ষা রয়েছে 95% তারা বলছে ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই। উনি কি বলেন, উনি নিজেই ইন্ডিয়া জোটের শরিক নন, উনি নিজেই বলেছেন আমি ইন্ডিয়া জোটে থাকতে চাই না, সেখানে আবার উনি ইন্ডিয়া জোটের কথা বলছেন। সুতরাং ওনার স্ট্যান্ড পয়েন্টটা যে কি এটা উনি নিজেই জানেন না, উনি আবার সেই কথাটা মানুষের মধ্যে বলতে চাইছেন। এই কথা মানুষ বিশ্বাস করে না এবং আমার মনে হয় যে উনার কথা শুনে কোনো মানুষ ভোট দেবে বলে আমার অন্তত মনে হয় না। এই রাজ্যে ওনার যে ফেদ ছিল সন্দেশখালী এবং আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার পরে সেই ফেদটাও মানুষের মনের মধ্যে থেকে উড়ে যাচ্ছে। সুতরাং উনার কথায় কিছু যাবে আসবে না, উনি নিজেই চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন মঞ্চে, ডেলিভারেটলিভাবে আপনারা দেখিয়েছেন। উনার কোনো মানে যেখানেই উনি বক্তৃতা দিতে যাচ্ছেন সেখানে কিন্তু আগের মতন মানুষের জমায়েত হচ্ছে না, মানে কি মানুষ উনাকে আর গ্রহণ করতে পারছে না মন থেকে, এটা আমার ধারণা। মুখ্যমন্ত্রী কেস করুক না যে আমরা চোর নই, আমরা অপরাধী নই, আমার কাছে এই ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসের বেসিসে আমি এই কাজ করেছি, এই ডকুমেন্টসের বেসিসে আমি জেনুইনদের চাকরি দিয়েছি এবং এই ডকুমেন্টসের বেসিসে আমার আজকে সরকারের সমস্ত কাজগুলো রয়েছে, এই ডকুমেন্টসের বেসিসে আমি আবাসন প্রকল্পে যাদের নামে 10টা 5টা বাড়ি আছে, যে পঞ্চায়েত প্রধানের নামে যে টাকা করে তার নামে 6টা বাড়ি করে দিয়েছি, এই তার শালীর নামে বাড়ি হয়ে গেছে, তার ছেলের বউয়ের নামে বাড়ি হয়ে গেছে। এই কেন্দ্রীয় সরকারের এই টাকা সেই প্রকল্পের অন্য কোনো প্রকল্পের টাকা, সেই টাকা এই আইন দিয়ে সেই লোকটি নিয়েছে, যে লোকটি সেই কোনো একটা ব্লকে বা কোনো একটা জেলায় তৃণমূলের কোনো একটা সভাপতি বা কিছু, যে তিনি প্রমাণ করুক। তিনি প্রমাণ করতে পারছেন কই? মোদির গ্যারান্টি মানে 420 আর উনার গ্যারান্টি মানে কি তাহলে 840 হতে পারে আমার মনে হয়। মানে এর থেকে আর তো 420-র ওপর আর কোনো কিছু তো দেশে তৈরি হয়নি, তাহলে 820 বলতে হবে। উনার তো কোনো গ্যারান্টিই কিছু নেই। উনি যাদেরকে গ্যারান্টি দিয়েছিলেন, যাদের চাকরি উনি বাঁচিয়ে দেবেন বলেছিলেন, যাদের কাছ থেকে টাকা নিয়ে ওনার নেতামন্ত্রীরা পকেটে ভরে নিয়েছে, তাদের চাকরি আলটিমেটলি সুপ্রিম কোর্ট আজকে বাছাই করতে বলেছে 16ই জুলাইয়ের পর তাদের চাকরি যাচ্ছে। তাদের যারা এর মধ্যে যুক্ত তাদেরকে জেলে যেতে হবে। প্রাথমিকে আমি বলছি শুধুমাত্র কয়েকটা দিনের ফাইনাল হিয়ারিংয়ের অপেক্ষা। কত হাজার চাকরি প্রাথমিকে যে বাতিল হবে এই হাইকোর্টের বুকে অর্ডারে, আপনি শুধু কয়েকদিন পরেই সেটা দেখতে পাবেন, হয়তো জুন মাসের মধ্যেই সেটা আপনি দেখতে পাবেন। সুতরাং আরও আবাসন প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আচ্ছা, টাইপিস্টদের যে চাকরি, টাইপিস্ট কোর্টে যারা স্টেনো এবং টাইপিস্ট, হাইকোর্ট ছাড়া অন্যান্য লোয়ার কোর্টে স্টেনো টাইপিস্টদের যে চাকরি, এই চাকরিতে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে এবং এই চাকরিতে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। অভিযোগ আছে, হাইকোর্টে মামলা হয়েছে, মামলার অর্ডার রয়েছে আমার কাছে, অর্ডার না নিয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা, শিক্ষক নিয়োগের পাশাপাশি আমি বলবো স্বাস্থ্য দপ্তরে যে কত বড় দুর্নীতি হয়েছে।
93 জন গেজেটেড অফিসার, তাদেরকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছিল শুধুমাত্র কোভিড অ্যাপয়েন্টমেন্ট বলে লিখে। উনি তাহলে তাদের পাশেও দাঁড়াননি। সেইখানে রাজ্য সরকারের কোনো অ্যাটেম্প নেই। আরও দুর্নীতি অন্যান্য জায়গায় রয়েছে। আমি সেদিন একটা মামলা দেখলাম হাইকোর্টে, একজন আমাদের কলিগ দাদা করছেন, যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, যে ডাক্তার মানুষের শেষ ভরসা, ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতি। হাইকোর্টে মামলা হয়েছে এবং হাইকোর্ট অর্ডার দিয়েছে এবং লিস্ট দেখাতে বলেছে। সেই লিস্ট দেখাতে স্বাস্থ্য দপ্তর গড়িমসি করছে। এরকম প্রতিটা দপ্তরে রয়েছে। উনি প্রমাণ করুক। শুনুন, উনি যে কথাগুলো বলে সভামঞ্চে বলে, কিন্তু ওনার লোকজন বা ওনার যারা রয়েছেন সেই দপ্তরে, তারা কিন্তু কাগজপত্র হাইকোর্টে এসে দেখাতে পারেন না, বা সুপ্রিম কোর্টেও স্পষ্টভাবে কাগজ দেখাতে পারেন না। সেই জায়গায় চোর প্রতিপন্ন হয়ে যান।